শিক্ষার্থীরা জিকে প্রিমিয়াম কোর্স চলে এসেছে। ডেমো ক্লাস লিংক প্রথম কমেন্টেই দেওয়া আছে। যারা এখনো ভর্তি হননি দ্রুত কমেন্ট করুন, আমাদের কিন্তু বিশেষ ডিসকাউন্ট চলছে। এর পাশাপাশি ইংরেজি প্রিমিয়াম কোর্স পুরোদমে চলছে। যারা এই কোর্সটিতেও যুক্ত হতে চাচ্ছেন কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ভয়েসের 30 নাম্বার ক্লাস এবং লাস্ট ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমাদের শেষ ক্লাস ভয়েসের। এই পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে আশা করি আপনারা ঠিক মতো শিখতে পারছেন, আর ইনশাআল্লাহ এই ক্লাসটাও ঠিকমতো শিখতে পেরে আমরা ভয়েসটা শেষ করে দিব। তবে তার আগে আপনাদের যদি কোনোটাতে সমস্যা থাকে একটু কমেন্টে জানাবেন, আমি ইনশাআল্লাহ সময় করে কমেন্ট দেখে সমাধান দেব ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা, আমরা কালকে প্রিভিয়াসলি যেখান থেকে শেষ করেছি উইল স্টার্ট ফ্রম দ্যাট লাস্ট পার্ট, সেই অংশ থেকে আমরা শুরু করব। সো আমাদের একটা অংশ ছিল যে প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের প্যাসিভ ভয়েসটা আমরা কিভাবে করব। শিক্ষার্থীরা, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? কমপ্লেক্স বা কম্পাউন্ড, আমরা দুইটাই হিসাব করি আগাবো, এক সমস্যা নাই। আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড এই বিষয়টা নিয়ে গবেষণা করব না, আমরা গবেষণা করব সেন্টেন্সের দুইটা অংশ নিয়ে। শিক্ষার্থী একটু খেয়াল করেন, দুটি অংশ বিশিষ্ট সেন্টেন্সকেই কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স বলে। এই কমপ্লেক্স বা কম্পাউন্ড এই ওয়ার্ডগুলো আমরা ইউজ না করে শিক্ষার্থীরা আমরা বলবো দুই অংশ বিশিষ্ট সেন্টেন্সের প্যাসিভ। মানে কমপ্লেক্স সেন্টেন্সের প্যাসিভ না বলে বলবো দুই অংশ বিশিষ্ট সেন্টেন্সের প্যাসিভ। এতক্ষণ আমরা ইম্পারেটিভ বলেন, অ্যাসার্টিভ বলেন বা ডাব্লিউএইচ কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলেন, যাদেরই আমরা প্যাসিভ করেছি তারা ছিল এক অংশ বিশিষ্ট। শিক্ষার্থীরা, হি ইজ এ স্টুডেন্ট, এক অংশ। বাট এখন দেখেন শিক্ষার্থীরা, হি ইজ এ স্টুডেন্ট অ্যান্ড আই নো ইট, সে যে শিক্ষার্থী এবং আমি সেটা জানি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে অংশ কয়টা? প্রিয় শিক্ষার্থী, দেয়ার আর টু পার্টস ইন দিস সেন্টেন্স। ফার্স্ট ওয়ান ইজ হি ইজ এ স্টুডেন্ট অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ আই নো ইট, সে যে শিক্ষার্থী আমি এটা জানি। তাহলে অংশ কয়টা শিক্ষার্থীরা? দুইটা। এখন এই দুইটা অংশ বিশিষ্ট সেন্টেন্স থাকলে, একটা সেন্টেন্সে দুইটা অংশ থাকলে এটা প্যাসিভ করার নিয়ম কি? এখন কোশ্চেন হয়, এটা ইজি একটা সলিউশন হয়, স্যার দুইটা অংশ ধরে ধরে প্যাসিভ করে দিব। ভাই, এত ইজি হইলে আমি এত বড় সড়ো করে নোট আকারটা প্রেজেন্ট করতাম না, বইয়ের উপরে চালিয়ে দিতাম। দিস ইজ নট দ্যাট ইজি, ওই লেভেলের ইজি না। কখনো কখনো দুইটা অংশের প্যাসিভ করতে হয়, আবার কখনো কখনো এই অংশের প্যাসিভ করা যায় না, শুধু এই অংশের প্যাসিভ করতে হয়। এই জিনিসটা ধরার জন্য আমার এই সুন্দর নোট প্রেজেন্টেশন। শিক্ষার্থীরা, যখন দুইটা অংশের প্যাসিভ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে সবার আগে দ্বিতীয় অংশকে আগে ফোকাস করতে হবে। শিক্ষার্থীরা, দ্বিতীয় অংশ কি এটা না এইটা? অবভিয়াসলি দ্বিতীয় অংশ হচ্ছে এইটা। শিক্ষার্থীরা, যখনই দুইটা অংশের প্যাসিভ করবেন, the first and foremost thing you have to do, which is দ্বিতীয় অংশকে ফোকাস করবেন। আই নো ইট, এটাকে। হ্যাঁ, কি ফোকাস করুন? স্যার বললো দ্বিতীয় অংশটা ফোকাস করতে। হ্যাঁ, কি ফোকাস করবো সেটা আমি তো নিচে লিখছি। দেখতে হবে এই দ্বিতীয় অংশের অবজেক্ট আছে কি না। আই নো ইট, ভার্বের পরে একটা অবজেক্ট আছে, অবজেক্ট আছে। অবজেক্ট থাকলে এক হিসাব হবে, আর যদি আই নো এখানে যদি শেষ করতো, অবজেক্ট যদি না থাকতো, তাহলে আরেক হিসাব হবে। দুইটার দুই হিসাব। সর্বদাই দুইটা অংশ বিশিষ্ট সেন্টেন্সের দ্বিতীয় অংশ আগে ফোকাস করব। কি ফোকাস করব? যে দ্বিতীয় অংশে অবজেক্ট আছে কিনা। শিক্ষার্থীরা, দ্বিতীয় অংশে যদি অবজেক্ট থাকে তাহলে দ্বিতীয় অংশের প্যাসিভ হবে। এটা অবজেক্ট আছে, দেখেন দুইটা আছে, তাহলে মানে এটা প্যাসিভ হবে। যদি অবজেক্ট নেই, এখন ধরেন অবজেক্ট নেই, আই নো হি ইজ এ স্টুডেন্ট অ্যান্ড আই নো, সে স্টুডেন্ট এবং আমি জানি, আমি এটা জানি, এটা বলি নাই। হি ইজ এ স্টুডেন্ট অ্যান্ড আই নো, সে যে একজন ছাত্র আমি জানি, আমি জানি যে সে একজন ছাত্র, সে একজন ছাত্র এবং আমি এটা জানি। ইট কিন্তু লিখি না, এটা কিন্তু কেটে দিচ্ছি। যদি এই অংশে অবজেক্ট না থাকে তাহলে প্যাসিভ হবে না। খুবই সোজা সাপটা কথা বলছি, এর বাইরে আর সোজা সাপটা বলা অসম্ভব। খুবই সোজা সাপটা বলেছে, আল্লাহর রহমত দিছে দেখে বলতে পারছি। কথা কি, দুই অংশ বিশিষ্ট সেন্টেন্সের প্যাসিভ করাকালীন এই অংশ অল টাইম প্যাসিভ হবে, দেয়ার ইজ নো ইস্যু, নো ডাউট। সো আমাদের ডাউট হচ্ছে নেক্সট পার্টটা নিয়ে, দ্বিতীয় অংশ নিয়ে। অ্যান্ড হোয়াট ইজ দ্য ল রিগার্ডিং দ্য নেক্সট পার্ট? নেক্সট পার্টের ল হচ্ছে, যদি দ্বিতীয় অংশে আপনার একটা অবজেক্ট থেকে থাকে, দেন ইউ হ্যাভ টু মেক এ প্যাসিভ ফর্ম অফ দ্যাট, ওইটা একটা প্যাসিভ ফর্ম করতে হবে। এবং দ্বিতীয় অংশে যদি অবজেক্ট না থাকে তাহলে প্যাসিভ করতে হবে না। এবার আমরা এক্সারসাইজে চলে যাব শিক্ষার্থীরা। লর্ড নিউ হোয়াট দে ডু, দে সাবজেক্ট ডু ভার্ব, এটার কি নাই? কোনো অবজেক্ট নাই, তার মানে এই অংশের প্যাসিভ হবে না। তাহলে আপনি এই অংশ সামনে আন,
যেহেতু এই অংশের প্যাসিভ হবে না, তার মানে এই অংশটা অতিরিক্ত অংশ, মানে সাবজেক্ট ভার্ব। এখন এইটাকে দ্বিতীয় অংশ না ধরে পুরাটা একটা অবজেক্ট। যদি এটা যদি প্যাসিভ হইতো তখন এটা আলাদা প্যাসিভ, এটা আলাদা প্যাসিভ, তখন ডাবল একটা কাহিনী হইতো। যেহেতু এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটার অবজেক্ট নাই, তার মানে প্যাসিভ করা যাবে না, তার মানে এটা একটা অতিরিক্ত অংশ হিসেবে কাউন্ট করতে হবে। তখন এটা সাবজেক্ট, এটা ভার্ব, এই পুরাটাই অবজেক্ট। কেন? কারণ এটা তো প্যাসিভ করা যাবে না, তাই এটা পুরাটাই অবজেক্ট। পুরাটাই এখন সামনে আনবো, হোয়াট দে ডু, এটা সামনে আনবো। তারপরে নিউ আছে, মানে পাস্টে আছে, তার মানে ওয়াজ আনবো, KNOWN, ওয়াজ নোন। তারপরে বাই আসবে, আর লর্ড, এইটা ওই সাইডে চলে যাবে, LORD, লর্ড। দেখেন হোয়াট দে ডু, এই অবজেক্টের জায়গায় আসছে হোয়াট দে ডু, ওয়াজ নোন। ও আচ্ছা, এখানে আমার একটু স্পেলিং মিস্টেক হয়েছে শিক্ষার্থীরা, আই এম সরি ফর দ্যাট। এই এন দিয়ে দিলাম, হোয়াট দে ডু ওয়াজ নোন। এখানে আরেকটা বলেছে, নোন বাই লর্ড, না তো নোনের পরে টু হয়, মাই মিস্টেক শিক্ষার্থীরা। নোন টু লর্ড, ঠিক আছে শিক্ষার্থীরা, এই হচ্ছে আপনার প্যাসিভ ভয়েস। শিক্ষার্থীরা, আই নো হাউ হি ডিড ইট, এইখানে শিক্ষার্থীরা খেয়াল করেন, ইট আছে, তাই না শিক্ষার্থীরা, প্রিয় শিক্ষার্থীরা? তার মানে এই অংশের কিন্তু প্যাসিভ হবে, এই অংশে আলাদা প্যাসিভ, এই অংশে আলাদা প্যাসিভ। আই নো শিক্ষার্থীরা, বিখ্যাত একটা নিয়ম আমরা আগে পড়ে নিই শিক্ষার্থীরা, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার রুলস ইট ইজ। আচ্ছা, আমার একটু সময় দেন, জিনিসটা কাইটা নিয়ে। আচ্ছা, এবার কাটছে বালিশ। হ্যাঁ শিক্ষার্থীরা, আই নো এর প্যাসিভ ইট ইজ নোন টু মি, এটা মাথায় রাখবেন। কেন? কারণ সাবজেক্ট আছে, ভার্ব আছে, এর অবজেক্ট নেই। আমার কিন্তু সবসময় দ্বিতীয় অংশে ফোকাস, প্রথম অংশ অবজেক্ট থাক, সে অবজেক্ট না থাক, এই অংশে প্যাসিভ হবে, ইট ইজ এ মাস্ট থিং, এই অংশে প্যাসিভ হবেই। আমার দ্বিতীয় অংশের কথা, দ্বিতীয় অংশে অবজেক্ট ছিল না, এটাই দ্বিতীয় অংশের প্যাসিভ হয় নাই। এই অংশে যেহেতু অবজেক্ট আছে, তার মানে এই অংশের প্যাসিভ হবে। শিক্ষার্থীরা সরি, আই নো সাবজেক্ট ভার্ব অবজেক্ট নাই, এখানে অবজেক্ট যদি না থাকে এই অবজেক্টটা ইট হিসেবে ধরতে হয়। এই জিনিসটাই হচ্ছে বিখ্যাত একটা নিয়ম শিক্ষার্থীরা, ইট হিসেবে ধরতে হয়। ইট যদি ধরলাম, আই নো ইট, ইটটা সামনে আসে, ইট ইজ নোন টু মি, এটা মাথায় রাখবেন। যে আই নো বা হি নো বা দে নো বা একটা যে কোনো একটা সাবজেক্ট প্লাস নো যদি থাকে, এরপরে যদি অবজেক্ট না থাকে, ধরেন অবজেক্ট থাকলো, আই নো দ্য MATTER, এখন তো অবজেক্ট আছে শিক্ষার্থী না, দ্য ম্যাটার, তার মানে দ্য ম্যাটারটা এখন ইটের জায়গায় বসবে, দ্য ম্যাটার ইজ নোন টু মি, এটা ঠিক আছে। কিন্তু শিক্ষার্থীরা, এখানে তো অবজেক্ট দেওয়া নাই, আমি আপনাকে শিখাচ্ছি, যখন অবজেক্ট দেওয়া থাকবে না, যখন শুধু আই নো থাকবে, এরপরে কোনো অবজেক্ট থাকবে না, ইন দ্যাট কেসেস ইউ মাস্ট ইউজ ইট অ্যাজ অ্যান অবজেক্ট। সেই ক্ষেত্রে আপনাকে ইটকে অবজেক্ট হিসেবে কাউন্ট করতে হবে শিক্ষার্থীরা, আমি এটাই বোঝাইতে চাচ্ছি আর কি। সো ইট ইজ নোন, এতটুকু হইলো। আর নোনের পরে টু হয়, যে আমি একটু আগে মিস্টেক করছিলাম শিক্ষার্থীরা, ওটা তো নিজে ঠিক করলাম আল্লাহ পাকের রহমতে। ইট ইজ নোন টু মি, দ্যাটস ইট। সো এই অংশটাই শিক্ষার্থীরা আপনারা অনেক জায়গায় পাবেন, ভয়েস করতে গেলে অনেক জায়গায় পাবেন। সো এই যে আই নো, এটা এখানে দেওয়া আছে, তাহলে আই নো, সো একই হবে, ইট ইজ নোন টু মি, ইট ইজ নোন টু মি। তাহলে শিক্ষার্থীরা, আমি যদি বলি ইট ইজ নোন টু মি, এর অ্যাক্টিভ ফর্ম কি? ইট ইজ নোন টু মি, মি তখন আই হবে, শিক্ষার্থীরা মাথায় রাখবে। তো শিক্ষার্থীরা, যে জায়গায় ছিলাম, যে ইট ইজ নোন টু মি, এর অ্যাক্টিভ ফর্ম কি হবে? মি তো আই হয়ে যাবে, আই, তারপরে ইজ তো আর V3 এটা তো উঠে যাবে। ইজ যেহেতু প্রেজেন্ট আছে শিক্ষার্থীরা, তাই সেক্ষেত্রে আমরা কি লিখবো? আই নো। ইট চাইলে আপনি দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, যেমন দেয় নাই, তাহলে আই নো, আই নো। হাউ হি ডিড ইট, চাইলে এখন যেহেতু এখানে ইটটা অবজেক্ট আছে, ইট সামনে আসবে। ডিড যেহেতু পাস্টে আছে, তার মানে ওয়াজ আসবে, অ্যামিজ আর ওয়াজের পর ভার্বের V3 হয়, ডিড এর V3 কি? ডান, ইট ওয়াজ ডান। তারপরে চিরাচারিত নিয়ম হিসেবে বাই আসবে, আর হিটা এই সাইডে গেলে হিম হয়ে যাবে, হিম। ইট ওয়াজ ডান বাই হিম, ইট ওয়াজ ডান বাই হিম। ইট ইজ নোন টু মি হাউ ইট ওয়াজ ডান বাই হিম, এটা আমার দ্বারা জানা আছে যে সে এই কাজটা কিভাবে করেছে, বা কাজটা বা এটি কিভাবে তার দ্বারা করা হয়েছে, এটাই হচ্ছে প্যাসিভ ভয়েস শিক্ষার্থীরা। যদি ইট ওয়াজ ডান বাই মি এটুকের অ্যাক্টিভ বলে, তখন আপনি কি লিখবেন? হিমের পরিবর্তে হি লিখবেন, আর ওয়াজ তো চলে যাবে, তখন ওয়াজের কারণে ডানের পাস্ট ফর্ম হবে হি ডিড, আর ইটটা এই সাইডে আসবে, হি ডিড ইট। দেখছেন, হি ডিড ইট, আশা করি বুঝতে পারছেন। তো শিক্ষার্থীরা, আপনার দুই অংশ বিশিষ্ট সেন্টেন্সের যে নিয়মটা বললাম, নিয়মটা এতটুকুই। লাস্টে যদি অবজেক্ট থাকে, এটুকুর প্যাসিভ হবে, অ্যান্ড ইফ দেয়ার ইজ নো অবজেক্ট ইন দ্য সেকেন্ড পার্ট, দেন উইল নট গো ফর প্যাসিভ ভয়েস, আমরা প্যাসিভ ভয়েসের জন্য সামনে আগাবো না।
বুঝাইতে পারছি শিক্ষার্থীরা? এইবার চলেন অ্যাকশন ফিল্ডে চলে যাই, মানে এক্সারসাইজে চলে যাই শিক্ষার্থীরা। দেখেন একটু আগে যেটা করলাম সেটা এখানে দেওয়া, ইট ইজ নোন টু মি হাউ ইট ওয়াজ ডান বাই হিম। দেখেন এটাই কিন্তু আমরা করলাম, ইট ইজ নোন টু মি হাউ ইট ওয়াজ ডান বাই হিম। আশা করি এটার বলার দরকার নাই, এটাই প্রশ্নে দেওয়া আছে, আপনারা অ্যাক্টিভটা করতে বলছে। অ্যাক্টিভটা আই নো হাউ হি ডিড ইট, এটা মাত্র অ্যাক্টিভ করলাম আমরা। দেখেন এটাই উত্তর হবে, আই নো হাউ হি ডিড ইট, দ্যাটস ইট, ডি নাম্বার উত্তর। কারো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমি সময় করে ক্লাস শেষে কমেন্ট দেখে নিব ইনশাল্লাহ যদি সমস্যা থাকে। তো শিক্ষার্থীরা ডি নাম্বারের উত্তর, দ্যাট ইজ নো ইস্যু। শিক্ষার্থীরা দ্য প্যাসিভ ভয়েস ডু ইট অ্যাজ আই সে। শিক্ষার্থীরা আপনাদের উদ্দেশ্যে আমি এটা বড় করে দিচ্ছি, আই সে। এরপরে কি কোনো অবজেক্ট আছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, কোনো অবজেক্ট নাই। তার মানে শিক্ষার্থীরা আই সে এর কোনো প্যাসিভ হবে না, এর কোনো প্যাসিভ হবে না। এখন অপশনে দেখেন আই সে এর প্যাসিভ করছে কোন কোন নাম্বারে? এ নাম্বারে দেখেন ইজ সেড প্যাসিভ করছে, বি নাম্বারে দেখেন প্যাসিভ করে নেই, বি নাম্বার হতে পারে নাও পারে। ডি নাম্বার দেখেন ইজ সেড প্যাসিভ করছে, হবে না, হবে না। সি নাম্বার দেখেন আই সে, এটা প্যাসিভ, সরি আই সে প্যাসিভ করে নাই, তার মানে হতেও পারে নাও পারে। তাহলে এখন বি এবং সি, আমাদের কম্পিটিটর হচ্ছে বি এবং সি। শিক্ষার্থীরা তাহলে এবার এই অংশে ফোকাস করবো, ডু ইট। ডু ইট মানে কি? করো। আর আমরা একটু আগে 2টা ক্লাস আগে কিন্তু শিক্ষার্থীরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করে আসছি। যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে লেট দিয়ে শুরু হবে শিক্ষার্থীরা, ঠিক আছে না শিক্ষার্থীরা? তো লেট দিয়ে শুরু হয়েছে, বি নাম্বারে, হাস্যকর ব্যাপার। আমার এখানে শুড আনসার, এটা টোটালি হাস্যকর ব্যাপার আশা করি। হ্যাঁ, অবশ্যই বি নাম্বার উত্তর। কারণ কি, যারা আজকে নতুন ক্লাসে আছেন, ভয়েসের কনসেপ্টটা ক্লিয়ার না যাদের, তাদের একটু মাথার উপর দিয়ে যাইতে পারে। আজকে আমরা ভয়েসের মোস্ট প্রবলি 6 নাম্বার ক্লাসে এবং দ্য লাস্ট নাম্বার ক্লাসে আছি। একটা ড্রামা যদি আমরা প্রথম থেকে না দেখে 6 নাম্বার পর্ব থেকে দেখি, স্বাভাবিকভাবে আমরা বুঝবো না। ভয়েসের বিষয়টা শিক্ষার্থীরা এইরকম, যদি যারা প্রথম থেকে আছেন তারা তো বুঝতে পারতেছেন যে ডু ইট, এটা যেমন আপনার ইম্পারেটিভ সেন্টেন্সে আছে, তার মানে লেট দিয়ে শুরু হবে। সো এই লেট দিয়ে সি নাম্বার লেট নাই, বি নাম্বারে লেট আছে, সো লেট হইলো। আর লেটের পরে লেট যেহেতু একটা মডেল অক্সিলারি ভার্ব, তো এরপরে কি বসবে শিক্ষার্থীরা? বি বসবে, এবং বি এর পর ভার্ব 3 হবে। তাইলে লেট ইট, তারপরে বি বসাইলাম, আর ডু এর ভার্ব 3 কি? ডান। লেট ইট বি ডান, লেট ইট বি ডান হইল, আর অ্যাজ আইসে এটা চেঞ্জ হয় নাই। দেখছেন শিক্ষার্থীরা? তারপরে শিক্ষার্থীরা একটু আগে এটা আপনাদের সামনে করছি, লর্ড নিউ হোয়াট দে কস্ট। আচ্ছা, লর্ড নিউ হোয়াট দে কস্ট। শিক্ষার্থীরা হোয়াট দে কস্ট এখান থেকে শুরু। শিক্ষার্থীরা দে হচ্ছে সাবজেক্ট, কস্ট হচ্ছে ভার্ব, এখানেও কোনো অবজেক্ট নাই। হোয়াট দে কস্ট এটা হুবাহু, সে তো অবজেক্ট নাই, এটা হুবাহু সামনে চলে আসবে, তাই না? হোয়াট দে কস্ট সামনে আসলো। তারপরে শিক্ষার্থীরা নিউ পাস্টে আছে, তার মানে ওয়াজ, কে এন ও ডাব্লিউ এন। শিক্ষার্থীরা ওয়াজ নোন, ওয়াজ নোন, ইজ নোন মানে কাটা, নিউ আছে তাহলে ওয়াজ নোন, ওয়ার নোন তার মানে ও কাটা, ওয়াজ নোন। শিক্ষা এই যে ওয়াজ নোন এক জায়গায় আছে, ওয়াজ নোন আরেক জায়গায় আছে। এবার দেখতে হবে শিক্ষার্থীরা দে কস্ট, এইটা তো পরিবর্তন করা যাবে না, এটা কোথাও পরিবর্তন করছে কিনা। এই যে দে আর কস্ট পরিবর্তন করছে, মানে এটা প্যাসিভ করছে। আমাদের হোয়াট দে কস্ট যেহেতু অবজেক্ট নাই, তার মানে এটা কি প্যাসিভ করা যাবে? এটা হুবাহু অবিকৃত রাখতে হবে, কিন্তু এখানে বিকৃত করে ফেলছে, আর নিয়ে আসছে। কিন্তু শিক্ষার্থীরা হোয়াট দে কস্ট ডি নাম্বারে ঠিক রাখছে, তার মানে ডি নাম্বার। আর নিউ তো পাস্টে আছে শিক্ষার্থীরা, তার মানে ওয়াজ হবে, ওয়াজ আছে। আর নিউ এর ভিতরে কি? নো, তার মানে হোয়াট দে কস্ট ওয়াজ নোন টু লর্ড, আর এরপরে যে টু হয়। দেখছেন শিক্ষার্থীরা ম্যাজিক। শিক্ষার্থীরা I know that he did the work. এই যে শিক্ষার্থীরা it is known to me how it was done by him, এই যে ওইটাই এটা দিছে, I know that he did the work। এখানে দুইটা অংশে প্যাসিভ হবে। I know থাকলে কি হয় শিক্ষার্থীরা? এটা আগেই পড়াইছি, it is KNOWN, it is known, তারপরে that হবে, তারপরে did the work। তাহলে এখানে অবজেক্ট যেহেতু আছে, অবজেক্টটা আগে আনতে হবে, the work। ডিড পাস্টে আছে, তার মানে ওয়াজ হবে শিক্ষার্থীরা, দ্য ওয়ার্ক ওয়াজ। আর ডিডের এম ইজ আর ওয়াজ আর বসানোর পর তো মূল ভার্বের ভিত্রি, তাই না? ডিডের ভিত্রি কি শিক্ষার্থীরা? ডিডের ভিত্রি ডান। ইট ইজ নোন টু মি, ও তারপরে টু মি লিখতে হবে কেন? কারণ যে আই আছে, ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান, হি লেখা আছে, তাহলে বাই হিম, বাই হিম। তাইলে শিক্ষার্থীরা এখান থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ইজ নোন খুঁজতে হবে আপনাকে, আর ওয়াজ ডান খুঁজতে হবে। এই দুইটা খুঁজলে আপনার আর কিছু খোঁজা লাগবে না, সবসময় ভার্বকে টার্গেট করবে, ইজ নোন আর ওয়াজ ডান।
প্রথমটাই ভুল, ইজ নোন খুঁজে না, এই যে ইজ নোন, এই যে ইজ নোন, তার মানে এই দুইটা থেকে একটা হবে ইজ নোন। আর এটা পাস্ট টেন্স দিলে ওয়াজ ডান, ওয়াজ ডান, এই হ্যাজ বিন ডান, পাগল হয়ে গেছে। তার মানে বি নাম্বার উত্তর, ওয়াজ ডান ইজ নোন। দেখছেন শিক্ষার্থীরা শর্টকাট কারে কয়, সুপার শর্টকাট। দেখছেন কত জায়গায় আসছে, আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা এইটা একটু খুব ইম্পর্টেন্ট, এটা একটু কনসেপচুয়াল বিষয়, এটা একটু মুখস্থ রাখার চেষ্টা করতে হবে, মুখস্থ রাখার চেষ্টা করতে হবে। শিক্ষার্থীরা মুখস্থ রাখার চেষ্টা করতে হবে, পাশাপাশি অর্থটা বুঝতে হবে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ, অর্থটা বুঝলে আর মুখস্থ রাখার দরকার নাই। শিক্ষার্থীরা জানতে চাইছে সঠিক প্যাসিভ কোনটা। দুইটা ক্রিমিনালকে অ্যারেস্ট করা হয়েছে আর একটা ক্রিমিনালকে ছেড়ে দেওয়া হয়েছে। ক্রিমিনালকে নিজেদের অ্যারেস্ট করছে না ক্রিমিনালদের অ্যারেস্ট করা হয়েছে, তার মানে প্রথম অংশ প্যাসিভ। আর আরেকটা ক্রিমিনালকে ছেড়ে দেওয়া হয়েছে, ক্রিমিনালকে নিজেদেরকে ছেড়ে দিছে না ক্রিমিনালদের ছেড়ে দেওয়া হয়েছে, মানে ক্রিমিনালদের ছেড়ে দেওয়া হয়েছে, মানে প্রথম অংশ প্যাসিভ এবং দ্বিতীয় অংশ প্যাসিভ। এটা ব্যতিক্রম, অবজেক্ট থাক বা না থাক আপনাকে অর্থকে এখানে কাউন্ট করে উত্তর করতে হবে। অর্থ কি শিক্ষার্থীরা? অর্থ হচ্ছে দুইজন ক্রিমিনালকে শাস্তি দেওয়া হয়েছে, মানে ক্রিমিনালকে শাস্তি দেওয়া হয়েছে, একজনকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা নিজেদেরকে শাস্তি দেয় না, শাস্তি দেওয়া হয়েছে, তার মানে প্যাসিভ। আর একজন নিজেকে ছেড়ে দেয় না, একজনকে ছেড়ে দেওয়া হয়েছে, তার মানে পরেরটাও প্যাসিভ। সো দুইটা একসাথে প্যাসিভ হবে, মানে দুইটার আগেই এম ইজ আর ওয়াজ এর হয়ে ভার্বের ভিতরি হবে। তাহলে দেখেন প্রথমটা প্যাসিভ করছে সব জায়গাতেই, টু ক্রিমিনালস ওয়ার পানিশড, যে দুই ক্রিমিনালসকে শাস্তি দেওয়া হয়েছে। ওয়ান রিলিজড, এম ইজ আর ওয়াজ আর তারপরে ভিতরি, এটা করে নাই, এম ইজ আর ওয়াজ আর ভিতরি করছে, এম ইজ আর ওয়াজ আর ভিতরি করে নাই, আবার এম ইজ আর ওয়াজ আর 4 নাম্বারটা কিন্তু বসায় ভিতরি করছে। শিক্ষার্থীরা ডি নাম্বার এবং বি নাম্বারের ভিতরে কন্টেস্ট। বাংলা অর্থটা হচ্ছে দুইটা ক্রিমিনালকে শাস্তি দেওয়া হয়েছে এবং একটা ক্রিমিনালকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা নর্মাল বাংলা। কিন্তু এখানে হোয়াইল দিয়ে ভেজাল করছে, দুইটা ক্রিমিনালকে শাস্তি দেওয়া হয়েছে যখন একটা ক্রিমিনালকে ছেড়ে দেওয়া হয়েছে, বাংলা মিলে না। হোয়াইলের বাংলা কি শিক্ষার্থীরা? হোয়াইলের বাংলা যখন। আপনার যদি আমার সাথে তর্ক করে বলেন না স্যার ওই ভুগিচুগি করে মিলে যায় স্যার, এরকম আমি দেখছি, তাইলেই আমি আপনাকে আবার হারিয়ে দিব। কিভাবে দেখেন শিক্ষার্থীরা, হোয়াইল এমন একটা ওয়ার্ড যে হোয়াইলের পর অবশ্যই আইএনজি যুক্ত ভার্ব হবে। শিক্ষার্থীরা কি বললাম? হোয়াইলের পর কোন ভার্ব হবে শিক্ষার্থীরা? হোয়াইলের পর আইএনজি যুক্ত ভার্ব হবে। আমি দেখতেছি শিক্ষার্থীরা এখানে আইএনজি যুক্ত কোনো ভার্ব নাই, তার মানে কি বুঝলেন শিক্ষার্থীরা? তার মানে বুঝলেন যে এটা হোয়াইলের নিয়মেও পড়ে নাই। তাহলে অবশ্যই অর্থগত দিক দিয়ে এবং নিয়মগত দিক দিয়ে হুইচ ওয়ান ইজ কারেক্ট? অবভিয়াসলি নাম্বার বি। শিক্ষার্থীরা বি নাম্বার বুঝতে সমস্যা হলে, যদি এটাতে কোনো সমস্যা অবশ্যই আমাকে জানাবেন। শিক্ষার্থীরা দেখেন কতটা ইম্পর্টেন্ট এই প্যাসিভ ভয়েসটা, ঠিক আছে? শিক্ষার্থীরা এখানে একটা কথা বলছে, চিরন্তন সত্য যদি হয়, যদি চিরন্তন সত্য যদি হয় তাহলে এটার প্যাসিভের প্রয়োজন পড়ে না। এই জিনিসটা মাথায় রাখবেন, চিরন্তন সত্য যদি হয় চিরন্তন সত্যের প্যাসিভ করতে হয় না। দ্য প্যাসিভ ফর্ম অফ পিপল নো দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, পিপল নো দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। এখানে বলতে পারেন যে স্যার দ্য আর্থ সাবজেক্ট, ইজ ভার্ব, রাউন্ড অবজেক্ট, তাহলে এটা প্যাসিভ হইল না কেন স্যার? এটা চিরন্তন সত্য বুঝাইছে, এটার প্যাসিভ হবে না, ঠিক আছে? দ্য পিপল নো, তার মানে কি? ওই যে নো থাকলে ইট ইজ নোন, ইট ইজ নোন টু পিপল লিখতে হবে। ইট ইজ নোন দ্যাট, আচ্ছা পিপল উঠে দিলেও সমস্যা নাই। ইট ইজ নোন আছে কিনা দেখেন, ইট ওয়াজ নোন হয় নাই, ইট ওয়াজ নোন হয় নাই। ইট ইজ নিউ, আয় হায় রে নিউ তো না, ইট ইজ নোন। আমার পরের টুক পড়াও লাগলো না, আমার এই প্রথম টুক দেখে আমার উত্তর হয়ে গেল। মানে পরের টুক বলতে এইটুক পড়াও লাগলো না, আমার এই প্রথম টুক দেখে আমার উত্তর হয়ে গেল। শিক্ষার্থীরা ইট ইজ নোন, এটা পরিচিত, এটা আমাদের জানা যে দ্য আর্থ ইজ রাউন্ড। দেখছেন শিক্ষার্থীরা, এই ছিল আপনাদের ব্যতিক্রম নিয়মের অংশগুলা। বাদ বাকি যা আছে আপনারা পারবেন, সমস্যা নেই। আমরা এই অংশে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা এরপর কারো সমস্যা থাকলে একটু কমেন্ট সেকশনে জানাবেন। শিক্ষার্থীরা এখন যেটাতে আসছি এটা একটা মুখস্থ পড়া, জাস্ট খেলে আপনাকে মাথায় রাখতে হবে। আপনার কোশ্চেনে যদি শিক্ষার্থীরা ওয়ান অথবা নো, ওয়ান অথবা এভরি, শিক্ষার্থীরা 3টা ওয়ার্ড মুখস্থ রাখবেন, ওয়ান, নো, এভরি। এই ওয়ার্ডগুলো শিক্ষার্থীরা আসলে এগুলা কাউ নির্দিষ্ট করে কাউকে বোঝায় না। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই কোন রঙের কলম লাগবে, যে কোনো একটা দেন, একটা, তার মানে ওয়ান, এটা কোনো নির্দিষ্ট কিছু না। আমি যদি বলি যে ভাই আপনার কয়টা
না, কয়টা কলম লাগবে? ওই যে বললাম তো, যে কোনো একটা দেন, মানে এটা অনির্দিষ্ট। বা আমি যদি বলতে পারি আমার তো ম্যাটাডোর হাই স্কুল আছে, আমার তো ম্যাটাডোর পিন পয়েন্ট আছে, হ্যাঁ আমার তো অলিম্পিক কলম আছে, হুইচ ওয়ান ইউ নিড, তখন আপনি বলেন এনি ওয়ান ক্যান বি, যে কোনো একটা হইলেই হয়েছে ওয়ান। তার মানে ওয়ান হচ্ছে অনির্দিষ্ট। শিক্ষার্থীরা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনার বাসায় তো এরকম একটা হাহাকার একটা অবস্থা আছে, এই কাজটা কে করছে? নো ওয়ান, ভাই কেউই করে নাই, এই কাজটা আমার কপালের দোষ। না, অনেকে বলে না যে নো ওয়ান, কেউই করে নাই। নো ওয়ান, কেউই করে নাই, এটা দিয়েও কি নির্দিষ্ট বুঝাইলো না অনির্দিষ্ট? কেউই করে নাই, এটা নির্দিষ্ট হইলো কেমনে? শিক্ষার্থীরা, ওয়ান এটা একটা অনির্দিষ্ট, নো এটাও একটা অনির্দিষ্ট, আর এভরি, আমি যদি বলি আজকে ক্লাসে কারা কারা উপস্থিত আছো, স্যার আজকে তো প্রত্যেকে উপস্থিত ছিল, আপনি কাকে মিন করতেছেন? আমি তো মিন করতেছি রতনকে। রতন, রতন না বলা পর্যন্ত আমি যখন বললাম আজকে তো ক্লাসে প্রত্যেকেই উপস্থিত ছিল, তার মানে প্রত্যেকে, সবাই তো উপস্থিত ছিল, প্রত্যেকেই তো উপস্থিত ছিল, তার মানে এভরি, এভরি ওয়ার্ডটাও দেখা যাচ্ছে প্রত্যেকেই তো উপস্থিত ছিল, অনির্দিষ্ট। যখন আমি এভরির মধ্যে থেকে রতন কথাটা ইউজ করলাম তখন কিন্তু নির্দিষ্ট হইল। আমাদের উল্টা হচ্ছে, এরকম যতগুলো অনির্দিষ্ট ওয়ার্ড ভয়েসে ইউজ হয়, ওটা প্যাসিভ করতে গেলে এই ওয়ার্ডগুলা নাকি আর থাকে না, এই জিনিসটাই মাথায় রাখতে হবে। অনির্দিষ্ট ওয়ার্ড, যে ওয়ার্ডটা দিয়ে নির্দিষ্ট কিছু বোঝায় না, ওয়ান দিয়ে, নো দিয়ে, এভরি দিয়ে, এগুলো দিয়ে শিক্ষার্থীরা নির্দিষ্ট কিছু বোঝায় না। সো ইউ পিপল মাস্ট কিপ ইন মাইন্ড, মনে রাখতে হবে যে এই ওয়ার্ডগুলো যদি থাকে, দিস ওয়ার্ড মাস্ট বি ওমিটেড ওয়াইল ডুইং প্যাসিভ। প্যাসিভ করার সময় এই ওয়ার্ডগুলো আপনাকে ওমিট করে দিতে হবে, মানে বাদ দিয়ে দিতে হবে। এতটুকু আপনার মাথায় রাখতে হবে। তাহলে শিক্ষার্থীরা, এতগুলো ওয়ার্ডের ভিতরে আপনাকে সংক্ষিপ্ত করে দিলাম, ওয়ান, নো, এভরি, এই তিনটা ওয়ার্ড। তাহলে শিক্ষার্থীরা, এরপর আর আমি তেমন কিছু করবো না, এগুলো আপনারা করে নিন, মাঝখানে এগুলো করে নিয়ে আমি দুইটা করে দিচ্ছি। ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, ওয়ান্স বাদ, তাহলে প্রমিস আগে আসবে। শুড তো মডাল, মডালের পরে বি ভার্ব বসবে, এটা তোমরা জানি না, লেট যেমন মডালের পরে বি বসছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড এগুলোর পরে বি বসে। তারপরে কিপের পাস্ট পার্টিসিপল ফর্ম কেইপিটি, কেপ্ট, এতটুকুই। এইটাও বাদ, এইটাও বাদ, তাহলে প্রমিস শুড বি কেপ্ট, এরকম হবে, প্রমিস শুড বি কেপ্ট, বি নাম্বার। দেখছেন শিক্ষার্থীরা, ওয়ান শুড টেক কেয়ার ওয়ান্স হেলথ, তাহলে ওয়ান্স বাদ, হেলথ, শুড হবে, এরপরে বি বসবে, মডেলের পর বি বসে, টেকের ভিত্তি কি টেকেন, হেলথ শুড বি টেকেন কেয়ার অফ, যা আছে তাই, এই ওয়ানটাও বাদ যাবে, হেলথ শুড বি টেকেন কেয়ার অফ। শিক্ষার্থীরা, বাদ এগুলো আপনারা করে নেবেন, সমস্যা নাই। The correct active voice of the house has not been lived in for years, এটা তো রুলসের বাইরে আসছে, এই রুলসের ভেতরে না, এটা এই রুলসের ভেতরে না। শিক্ষার্থীরা, এখানে জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, হ্যাজ আছে, কি আছে? হ্যাজ। আর আমরা জানি মডেলের পর যেমন বি বসে, হ্যাভ, হ্যাভ, হ্যাড, এগুলার পর ভার্ব 3 বসে, বি ভার্বের ভিতরে হচ্ছে বিন, তার মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি থাকে তখন বিন বসবে, এবং প্রিন্সিপাল ভার্বের ভিতরে, প্রিন্সিপাল ভার্বের ভিতরে দেওয়াই আছে, তার মানে বিন লিভড, এই জিনিসটা কই আছে এটা খুঁজে বের করতে হবে, ভার্বটা। তো শিক্ষার্থীর এই নাম্বারে বিন লিভিং আছে, বি নাম্বারে লিভড আছে, বিন নাই, সি নাম্বারে লিভড আছে, বিন নাই, ডি নাম্বারে বিন লিভিং। কেমন হইল কামটা? বিন লিভিং তো হওয়ার কথা না, ও সরি 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 শিক্ষার্থীরা, সরি, এটা তো প্যাসিভ ভয়েস, সরি শিক্ষার্থীরা, এটা তো প্যাসিভ ভয়েস, প্যাসিভ থেকে অ্যাক্টিভে নিতে বলছে, এখানেই মানে সমস্যাটা হয়েছে। বিন তো এখানেই দেওয়া আছে রে পাগল, আমি নিজেই পাগল, বিন তো এখানেই দেওয়া আছে, বিন এখানে দেওয়া আছে না, বিন তো এখানেই দেওয়া আছে, মানে এটাই তো প্যাসিভ, প্যাসিভের পরে যেখানে ভিতরি হয়েছে, অ্যাক্টিভ করার সময় আমার কি করতে হবে, বিনটা উঠে দিতে হবে, তাইলেই অ্যাক্টিভ হয়ে গেছে, তাইলে অ্যাক্টিভ হয়ে গেছে, এই বিনটা উঠে দিতে হবে, তাইলে অ্যাক্টিভ হয়ে গেছে। দ্যাট হাউস হ্যাজ নট বিন লিভড ইন 4 years, বছরের পর বছর এই হাউসে কেউ বাস করে না, তার মানে কেউ এই হাউসে বাস করে না, নো ওয়ান, এই নো ওয়ান দিয়ে হয়েছে, দেখছেন, নো বডি বা নো ওয়ান একটা হইলেই হইলো। জাস্ট খালি আপনার মাথায় রাখতে হবে, হ্যাজ ঠিকই থাকবে, হ্যাজ নট লিভড এটা উত্তর হবে, বিনটা উঠে যাবে। তো হ্যাজ নট লিভড কই আছে, হ্যাজ বিন লিভিং হইল না, হ্যাজ নট লিভড নাই, জাস্ট খালি বিনটা উঠে যাবে, বিন ছাড়া তার কোনো প্যাসিভের আলামত নাই, এই বিনটাই প্যাসিভের আলামত ছেড়ে উঠে যাবে। তাইলে ও হ্যাজ নট লিভড এটা হলো না, কারণ নো বডি দিয়ে করছে, এক সেন্টেন্সে তো নো বডি,
এক সেন্টেন্সে তো দুইবার নেগেটিভ হওয়া পসিবল না, এটা অনেকেই জানেন, ঠিক আছে না? যেহেতু নোবডি দিয়ে করছে তার মানে ওরা নট আগেই যুক্ত করে দিছে, তাইলে আর এখানে নট বসবে না, তাহলে নর্মাল হ্যাজ এবং তারপরে ভার্বের ভিত্তি হ্যাজ লিভড। এছাড়া কিন্তু আর কোথাও দেখেন হ্যাজ লিভড নাই, হ্যাজ লিভড এটা কিন্তু আর কোথাওই লেখা নাই, হ্যাজ লিভিং আছে, হয় নাই তো। আশা করি বুঝতে পারছেন, খুব ইম্পর্টেন্ট, তারপরে না বুঝলে কোশ্চেন করবেন। নোবডি নোজ হিম হিয়ার, তাইলে নোবডি বাদ যাবে, তাহলে হি ইজ, যেহেতু নোবডি তাহলে এখন নট আসবে, হি ইজ নট নোন, এতটুক হবে, ইজ নট নোন, এতটুক খুঁজে নাকি কই আছে, ইজ নট নোন, ইজ নট নোন টু নোবডি। এই যে নোবডি ভুলে দিছে, আমরা তো জানি যে নোবডি বসবে না, ধরা খাইছে, দেখছেন, নোবডি বসবে না, তার মানে হি ইজ নট নোন হিয়ার, সেখানে পরিচিত না। নিয়মটা বুঝতে পারছেন আশা করি শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম এবং আমি জানি এটা আপনারা পারবেন। গুরুত্বপূর্ণ নিয়ম কি, পিপল যদি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয় তবে প্যাসিভ ভয়েসে তা উঠে যায়। পিপল দিলে আমরা, পিপল মানে কি জনগণ, যেটা জনগণ আম জনতা পাবলিক করে সেটা এমনি লাইন পড়লেই বোঝা যায়, আলাদা করে লাস্টে পিপল লেখা লাগে না, এটাই বলছে। পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস, মানুষ সর্বদা ধার্মিকদের মনে রাখবে, তাহলে ধার্মিকরা সর্বদাই স্মৃতিতে থাকবে, কাদের, মানুষদের থাকবে, এটা লেখার উল্লেখ দরকার নাই। তাহলে রিমেম্বার শিক্ষার্থীরা প্রেজেন্টে আছে, প্যাট্রিয়টস কি একটা না অনেকগুলা, এস লাগাইছে তার মানে অনেকগুলা, তাহলে আর হবে, প্রেজেন্ট হইলে আর হবে, সিঙ্গুলার হইলে ইজ হইতো। আর রিমেম্বারের ভিতরে কি আর ই এম ই এম বি ই আর ইডি, রিমেম্বার্ড, প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড, এতটুকু। তো প্যাট্রিয়টস আর অলওয়েজ এগুলা তো হবে না, আর এর পরে শিক্ষার্থীরা ভি3 হবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড, দেখছেন শিক্ষার্থীরা, আর এর পরে ভি3 হয়েছে। যদি কারো 151 নম্বরে কোশ্চেন থাকে কমেন্ট করতে পারেন, আমি সময় করে ক্লাস শেষে সমাধান দিয়ে দেবো ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা, দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য পিপল ইন এশিয়া মেইনলি ইট রাইস, তাহলে পিপল এটা বাদ যাবে, পিপল থাকলে এটা বাদ যায়, বেশিরভাগ ক্ষেত্রে বাদ যায়। দ্য পিপল ইন এশিয়া মেইনলি ইট রাইস, তাহলে কি হবে, রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন, এতটুকু, ইন এশিয়া, পিপল বাদ যাবে, রাইস ইজ ও মেইনলি থাকবে, আচ্ছা থাকলো, ইজ ইটেন ইন এশিয়া, রাইস ইজ ইটেন ইন এশিয়া, রাইস ইজ ম্যানলি, পাগল, মেইনলি এসে দেখছে ম্যানলি, রাইস ইজ মেইনলি ইটেন ইন এশিয়া, বাই এশিয়া এগুলো হবে না, বাই হইলে পিপুল হইতো, বাই পিপুল যদি হইতো, রাইস ইজ মেইনলি ইটেন বাই পিপুল যদি হইতো, তাহলে রাইট দেওয়ার একটা সম্ভাবনা ছিল, তখন আর এ নাম্বার হইতো না, তখন মানে এ নাম্বার থাকতোই না অপশনে, তখন বি নাম্বার অপশনে থাকতো, একটা থাকবে, যে কোনো একটা থাকবে। সো ম্যাক্সিমাম টাইম পিপল দেওয়া থাকে না, পিপল ছাড়া এটাই দেওয়া থাকে। সো বাই এশিয়া জীবনে হবে না, বাই পিপুল হবে যদি থাকে, আর যদি পিপল নাই তাহলে বাই হবেই না, রাইস ইজ মেইনলি ইটেন ইন এশিয়া, এই জিনিসটা মাথায় রাখতে হবে। শিক্ষার্থীরা এই ছিল পিপলের নিয়মটা, না বুঝলে কমেন্ট করবেন, বুঝাই দেবো। শিক্ষার্থীরা এখানে বলছে, এখানে কমন সেন্স খাটাইতে হবে, বলছে কতগুলো প্যাসিভ ভয়েস আছে যাদের অ্যাক্টিভ ভয়েস করতে সামঞ্জস্যপূর্ণ সাবজেক্টকে ধরতে হবে। মানে প্যাসিভ ভয়েস আছে, অ্যাক্টিভ করতে হলে সাবজেক্ট লাগবে, সেই সাবজেক্টটা এখানে দেওয়া থাকবে না। তো সাবজেক্ট যেহেতু দেওয়া থাকবে না, আমাকে এমন সামঞ্জস্যপূর্ণ সাবজেক্ট ধরতে হবে যে সাবজেক্ট বসাইলে লাইনটা মিলে যায়। শিক্ষার্থীরা এটা কিন্তু কমন সেন্সের উপর ডিপেন্ড করে, শিক্ষার্থীরা কমন সেন্সের উপর, সেই জন্যই লিখছি এটা কমন সেন্সের একটা পড়া। কোন কিসের পড়া? কমন সেন্সের পড়া। এমন সাবজেক্ট ধরতে হবে, সামঞ্জস্যপূর্ণ সাবজেক্ট ধরতে হবে যেটা কিনা মিলে যায়। যেমন শিক্ষার্থীরা, দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড, এক নাম্বার, বাই হুম মানে কার দ্বারা অ্যারেস্ট হয়েছে এটা কিন্তু লেখা নাই, কিন্তু অ্যাক্টিভ করার সময় সেই জিনিসটা আমাকে লিখতে হবে, তাই আপনাকে সাবজেক্টটা এখানে ধরে নিতে হবে, সবচেয়ে মিল খায়। আমরা 1 নাম্বার থেকে পড়বো, আচ্ছা 1 নাম্বার তো যেটা প্রথমটা থেকে। শিক্ষার্থীরা, দ্য হাউস ওয়াজ বার্ন, শিক্ষার্থীরা বাড়ি পুড়ে, বাড়ি কার দ্বারা পুড়বে মানে কে পুড়াবে, অবশ্যই আগুন দ্বারা, তো এখানে আগুন হবে সাবজেক্ট ফায়ার। শিক্ষার্থীরা, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, রোম কে বানাইছে, বাঙালিরা রোম বানাইছে না রোমানরা রোম বানাইছে, তার মানে এখানে সাবজেক্ট হবে রোমানরা, এগুলো কমন সেন্স থেকে বের করতে হবে। দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড, শিক্ষার্থীরা চোরকে কে অ্যারেস্ট করছে, শিক্ষার্থীরা দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড, শিক্ষার্থীরা চোরকে কে অ্যারেস্ট করছে, অবশ্যই পুলিশ, তাহলে দ্য পুলিশ হচ্ছে সাবজেক্ট।
আই ওয়াজ কম্পেলড টু ডু, কম্পেলড মানে বাধ্য, আমাকে এটা করতে বাধ্য করা হয়েছে। কারা করছে? প্যারেন্টস হইতে পারে, সিচুয়েশন হইতে পারে, সারকামস্টেন্সেস, এখানে লেখা সারকামস্টেন্সেস, সারকামস্টেন্সেস মানে পরিস্থিতি, সিচুয়েশন মানে পরিস্থিতি, তবে কঠিনটা দিছে আর কি, তার মানে এটা পরীক্ষায় আসছে, কোনো না কোনো পরীক্ষায় আসছে, আপনাকে মাথায় রাখতে হবে। তো সারকামস্টেন্সেস সাবজেক্ট দিয়ে করতে হবে। বাংলা স্পোকেন ইন বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশে বাংলা বলা হয়, ভালো কথা, কিন্তু বাংলা কারা বলে? কারা সাবজেক্ট হতে পারে? গরু, ছাগল, জিনপরি, নাকি মানুষ? পিপল, বাঙালি হইতে পারে বা পিপল হইতে পারে। কি লিখছে? পিপল লিখছে, হ্যাঁ পিপল হইতে পারে, পিপলকে সামঞ্জস্য সাবজেক্ট ধরছে। দ্য হাউস ওয়াজ ব্লোন অ্যাওয়ে, ব্লোন মানে উড়িয়ে ফেলা। বাড়ি কিভাবে উড়বে? অবশ্যই খড়ের বা মাটির তো না, ছনের বাড়ি হইতে পারে, ঝড়ের মাধ্যমে বাড়ি উড়ে যেতে পারে। ঝড় ইংরেজি কি? স্টর্ম, আচ্ছা স্টর্ম, STORM, স্টর্মের মাধ্যমে বাড়িটা উড়ে গেছে, স্টর্ম হচ্ছে সাবজেক্ট। আর আর্মি হ্যাজ বিন ডিফিটেড, শিক্ষার্থীরা আমরা যুদ্ধে গেলাম, আপনারা ধরেন আমার আর্মি, আমি ধরেন আপনাদের কমান্ডার, আমি আপনাদের কমান্ড করে যুদ্ধে নিয়ে গেলাম, কিন্তু আল্লাহ চাইছে, আল্লাহর লীলা, আমরা যুদ্ধে হেরে গেছি। আমাদের যে আর্মিটা ডিফিট করে দিচ্ছে, কে করছে ডিফিট? অপরপক্ষের আগে আমাকে বন্ধু না শত্রু? আমাদের শত্রু, এনিমি। তার মানে এখানে সাবজেক্ট কোনটা হচ্ছে? এনিমি। এই সাবজেক্টগুলা কমন সেন্সের সাবজেক্ট, এগুলো আপনাকে ধরতে হবে। পরীক্ষায় মোস্টলি হয়তো এর বাইরে থেকে আসে না, এতটুকু পড়লে কমন পাবেন ইনশাল্লাহ। আর যদি বাইরে থাকে, আপনাকে ইন দ্যাট কেস ইউ মাস্ট অ্যাজিউম এ সাবজেক্ট হুইচ ইজ রিলেভেন্ট টু ইউর কনটেক্সট। আপনার কনটেক্সটের রিলেভেন্ট সাবজেক্ট আপনাকে ধরে নিতে হবে শিক্ষার্থীরা। সুপ্রিয় এবং সম্মানিত শিক্ষার্থীরা, আমরা একটু এক্সারসাইজ দেখবো। দেখেন, দ্য হাট ওয়াজ বার্ন টু অ্যাশ, মানে হাট মানে কুড়ে ঘর, বার্ন টু মানে পুড়ে গেছে, অ্যাশেস ছাই মানে পুড়ে ছাই হয়ে গেছে। কি দ্বারা? আগুন দ্বারা। ফায়ার, এই যে ফায়ার সাবজেক্ট ধরে নিতে হবে। তাহলে ফায়ার যখন সাবজেক্ট ধরে, ওয়াজ যেহেতু আছে, তাহলে বার্নের পাস কি শিক্ষার্থীরা? বার্নড, ইডি না, এই যে সবাই ভুল করবে, ইডি লাগাবে, ইডি না, বার্নের পাস হচ্ছে বার্ন, তিনটা ফর্মই সেম না, তিনটা ফর্ম সেম কেন? BURN, বার্ন হচ্ছে প্রেজেন্ট, আর এর পাস হচ্ছে বার্নড। যেমন স্লিপ প্রেজেন্ট, স্লিপের পাস্ট কি? স্লেপ্ট, লাস্টে টি। ঠিক আছে শিক্ষার্থীরা? রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে, তাহলে রোমান হবে, রোমান্স। ঠিক আছে? দ্য রোমান্স। ওয়াজ যেহেতু পাস্টে, তাহলে এখন তো ওয়াজ উঠে যাবে, ওয়াজ উঠে গিয়ে তাহলে কি আসবে? ডিড নট, বা যে কোনো একটা আসে, ওয়াজ উঠে যাবে। কিন্তু এখানে ওয়াজ উঠাইছে শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষার্থীরা আপনার সি নাম্বারে কিন্তু ওয়াজ বা ওয়ার উঠায় নাই, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সি নাম্বারটা হবে না, এই নাম্বারটা হবে। তবে শিক্ষার্থীরা, আই শ্যাল বি অবলাইজড টু গো, মানে আমাকে এখানে যেতেই হবে, আমাকে এখানে যেতে বাধ্য করা হয়েছে। কে বাধ্য করছে? সিচুয়েশন বাধ্য করতে পারে, সারকামস্টেন্সেস বাধ্য করতে পারে। সারকামস্টেন্স ছাড়া আর কোনোটাই সাবজেক্ট এখানে লেখে নাই, তার মানে এটাই উত্তর। খুবই ইম্পর্টেন্ট, 155 নাম্বার পড়বেন। সারকামস্টেন্সেস, বি উঠে যাবে, ইডি উঠে যাবে, কারণ বি উঠবে, বি প্যাসিভের, আর V3 করা হয়েছিল প্যাসিভের জন্য, তো এগুলো অ্যাক্টিভ উঠে যাবে। সারকামস্টেন্সেস, শ্যালের পরিবর্তে শ্যালও বসতে পারে, উইলও বসতে পারে, দুইটা একই অর্থ, তো শ্যাল না বসে উইল বসাইছে। সারকামস্টেন্সেস উইল অবলাইজড মি, আয়ের পরিবর্তে মি টু গো। শিক্ষার্থীরা, খুবই ব্যতিক্রম এবং খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, অভাবনীয় নাম্বারে এগুলো আসে। কতটুকু বুঝাইতে পারলাম কমেন্ট করে জানাবেন শিক্ষার্থীরা। এরপর আমরা আরেকটা নিয়মে চলে যাই, উপরের নিয়মটা আমাদের দরকার নাই। শিক্ষার্থীরা, মনে আছে প্রিভিয়াস ক্লাসটাতেই, যে ক্লাসে লাইভ হয়েছিল শিক্ষার্থীরা, ওই ক্লাসে আপনাদের শিখাইছিলাম অতিরিক্ত অংশ থাকলে কি হবে শিক্ষার্থীরা? অতিরিক্ত অংশ যদি থাকে শিক্ষার্থীরা, সেটা আমরা ভয়েস করব না, বাদ দিয়ে করব। দেখেন, ইট ওয়াজ ডিসাইডেড বাই হিম, এটুক মেইন অংশ, টু সেল দ্য হাউস, অতিরিক্ত অংশ, তাই না শিক্ষার্থীরা? তো ইট ওয়াজ ডিসাইডেড বাই হিম, এই জিনিসটার প্যাসিভ করা হয়েছে, তাহলে এই জিনিসটারই আপনারা অ্যাক্টিভ করতে হবে। ইট ওয়াজ ডিসাইডেড, তাহলে ওয়াজ চলে যাবে, আর ওয়াজ যেহেতু পাস, ডিসাইডেডের পাস্টও ডিসাইডেড, এটাই থাকবে। বাই হিম, তাহলে হিম চেঞ্জ হয়ে হি হবে, হি ডিসাইডেড, এখানে হুবাহু বসবে, হি ডিসাইডেড। ইট ইন্ট্রোডাক্টরি প্রোনাউন, এটা বসতেও পারে নাও পারে, বসালে বসান, না বসালে নাই। হি ডিসাইডেড ইট, তারপর টু সেল দ্য হাউস, বা হি ডিসাইডেড, ইট বাদ দিয়ে হি ডিসাইডেড টু সেল দ্য হাউস, এরকম হবে অতিরিক্ত অংশ, হি ডিসাইডেড টু সেল দ্য হাউস। দেখছেন শিক্ষার্থীরা, এগুলো ওইরকমই শিক্ষার্থীরা, আশা করি আপনারা পড়লে বুঝবেন। মোটামুটি যদি একটু এদিক সেদিক থাকে বুঝতে পারবেন, যদি একটু এদিক সেদিক ফিল করেন আপনাকে আমাকে কমেন্ট করেন। তাহলে আমি তো একটা দেখাই দিই। হি ডিসাইডেড টু, ওই একই, হি ডিসাইডেড টু লিভ দ্য জব,
টু সেল দ্য হাউস, একই জিনিস, ঠিক আছে? মানে একই টাইপ অফ কোশ্চেন, যদি উত্তরে ভিন্নতা থাকে আমাকে আপনি কমেন্ট করে দেন, আমি দেখাই দিব, সমস্যা নাই। এরপর ইম্পর্টেন্ট নিয়মে চলে যায়। শিক্ষার্থীরা এইটা একটু ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট শিক্ষার্থীরা, এটা ইম্পর্টেন্ট আছে, এটা আমাদের ফোকাস করতে হবে শিক্ষার্থীরা, মনোযোগ দিয়ে ফোকাস করতে হবে। দেখেন আপনাদের নোট তৈরি করছে। শিক্ষার্থীরা কাউকে যদি আপনি কোনো সাজেশন দেন, অ্যাডভাইস দেন, রেকমেন্ড করেন, রেকমেন্ড মানে কি? সাজেশন, সবগুলা সিনোনিম না শিক্ষার্থীরা? দেখেন তো, অ্যাডভাইস দেওয়া মানে উপদেশ, উপদেশই তো একটা সাজেশন, তাই না? মুরব্বীরা যদি উপদেশ দেয়, ওই কথাগুলো যদি ছোটরা বলে তাহলে সাজেশন হয়ে যায়, ওই কথাগুলো যদি অপরিচিত কোনো ব্যক্তি বলে তাহলে না রেকমেন্ড হয়ে যায়। এই নিয়ম বয়স অনুযায়ী 3টা ওয়ার্ড 3 রকমের আসছে, কিন্তু এই 3টা ওয়ার্ডের ফাংশন আর সেম, হুইচ ইজ এটা আপনাকে ডিরেক্ট করে, মানে গাইডলাইন দেয়, সাজেশন দেয়। এটাও একটা অ্যাডভাইস, একটা সাজেশন, রেকমেন্ড একটা সাজেশন। শিক্ষার্থীরা আমরা যখন কাউকে সাজেশন দেই, 3টা ওয়ার্ডই আমি একটা ওয়ার্ডই ধরলাম সাজেশন, বাট পরীক্ষায় তো একরকম থাকবে না, পরীক্ষায় 3টা ওয়ার্ডই থাকবে, বাট 3টা ওয়ার্ডের মিনিংটা কিন্তু সাজেশন, এই জিনিসটা বোঝাচ্ছে। শিক্ষার্থীরা পরীক্ষায় যদি আপনার সাজেশন কথাটা থাকে শিক্ষার্থীরা, সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা একটু খেয়াল করেন তো অর্থটা কিরকম হয়। যে আমি তোমাকে সাজেশন করতেছি যে তোমার আরেকটু লেখাপড়াটা বাড়িয়ে দেওয়া উচিত, বাবা সবসময় সত্য কথা বলবা, কেননা সত্য কথা বলা তোমার উচিত, সবসময় সত্য কথা বলা। আমি তোমাকে রেকমেন্ড করতেছি তুমি এই দিক দিয়ে যাও না, তোমার তো ওই দিক দিয়ে যাওয়া উচিত, তুমি এই দিক দিয়ে কেন যাচ্ছ? তো যখন সাজেশন বা অ্যাডভাইস বা রেকমেন্ড হয়, বাংলা বলতে গেলে একটা ওয়ার্ড কিন্তু চলে আসে, উচিত। আর শিক্ষার্থীরা আপনারা জানেন কিনা আমি জানি না, আমি কয়েকদিন আগেও আপনাদের রাইট ফর্ম ভাবে পড়াইছি, উচিতের ইংরেজি ওয়ার্ড হচ্ছে শুড। তো এইখান থেকে আসতেছে, কাউকে সাজেশন দিলে, অ্যাডভাইস করলে, রেকমেন্ড করলে জিনিসটা শুড চলে আসবে ইংরেজিতে, কারণ সাজেস্ট, অ্যাডভাইস, রেকমেন্ড করলে বাংলায় যেহেতু উচিত আসে, ইংরেজিতে শুড চলে আসবে। এই জিনিসটা শিক্ষার্থীরা মাথায় রাখতে হবে, দ্যাটস ইট। আর মজার বিষয় হচ্ছে সাজেশন, অ্যাডভাইস, রেকমেন্ড এই যে অংশে থাকবে, এই অংশের প্যাসিভ করা নিয়ম নাই। এই অংশের পরে যে যে জিনিসটা সাজেস্ট করবে, তাহলে আমি সাজেস্ট করলাম, আমি তো তোমাকে সাজেশন দিচ্ছি বাবা তুমি আর বেশি একটা সিগারেট তোমার না খাওয়াই উচিত, তো বেশি একটা সিগারেট না খাওয়াই উচিত, এই অংশের প্যাসিভ হবে। কিন্তু আগের অংশ আমি তোমাকে সাজেশন দিচ্ছি, এই অংশের প্যাসিভ হবে না, অ্যাডভাইসের প্যাসিভ হবে না, বাট যে জিনিসটা অ্যাডভাইস করছে ওই জিনিসটার প্যাসিভ হবে। রেকমেন্ডের প্যাসিভ হবে না, আই রেকমেন্ড ইউ, এটার প্যাসিভ হবে না, আই রেকমেন্ড ইউ দ্যাট ইউ শুড টেক দিস পাথ, যে তোমার এই পথটা নিতে হবে, তো ওইটার প্যাসিভ হবে। রেকমেন্ডের পরেরটার প্যাসিভ হবে, আগেরটার না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সাজেস্ট, অ্যাডভাইস, রেকমেন্ড এদের প্যাসিভ হয় না, এদের পরের অংশের প্যাসিভ হবে। হি সাজেস্টেড, তার মানে এই অংশের প্যাসিভ হবে না। হার ফাদার অ্যাডভাইসড, সরি ফাদার অ্যাডভাইসড, এই অংশের প্যাসিভ হবে না, এই অংশের প্যাসিভ হবে না। ঠিক আছে না শিক্ষার্থী? 3টা মাত্র এক্সাম্পল আছে, সোজা বিষয়। পরের অংশের প্যাসিভ হবে, আর পরের অংশের প্যাসিভে শুড আসবে। He suggested that smoking should be given up. শুড আসছে, ঠিক আছে শিক্ষার্থীরা? তো প্যাসিভে শুড আসবে, কিন্তু অ্যাক্টিভের ক্ষেত্রে শুড আসে না, প্যাসিভে শুড আনতে হয়। দেখেন অ্যাক্টিভের ক্ষেত্রে শুড আসে না, বা অ্যাক্টিভের ক্ষেত্রে কোনো শুড নাই, বাট প্যাসিভের ক্ষেত্রে একটা শুড আনতে হয়। আর শুডের পরে তো বি বসবে, বি এর পরে ভিতরি হবে, এটা তো এমনি বলছি। শুডের পরে শুড যেহেতু মডেল, এরপরে আমি যার ওয়াজার বেস ফর্ম বি বসবে, এরপর মূল ভাবে ভিতরি। এটা আমি আগেও বলছি না শিক্ষার্থীরা? তুমি আগেও বলছি, এটা তো মুখস্থ করার কিছু নাই। তো শুডটা মুখস্থ, এটা মুখস্থ না, কমন সেন্স। কারণ আপনার অ্যাডভাইস, রেকমেন্ড, সাজেস্ট এগুলা করলে এগুলার মাধ্যমে উচিত বুঝায়, তো উচিত বুঝাতে শুড আসবে, মুখস্থ কিছুই না। তাইলে প্যাসিভে শুড আসবে, কিন্তু অ্যাক্টিভে আসবে না। তাহলে হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং, হ্যাজ সাজেস্টেড ভুল হয়েছে, হ্যাড সাজেস্টেড ভুল হয়েছে, নান অফ দিস এটা তারও ভুল হয়েছে। শিক্ষার্থীরা হি সাজেস্টেড দ্যাট স্মোকিং শুড বি গিভেন আপ, তো সাজেস্টেড অংশটা তো চেঞ্জ হবে না, চেঞ্জ করি নাই, কিন্তু বি নাম্বারে এবং সি নাম্বারে চেঞ্জ করে দিচ্ছে, তার মানে বি আর সি হবে না, এ নাম্বার উত্তর। শিক্ষার্থীরা না বুঝলে প্রশ্ন করবেন। ফাদার অ্যাডভাইস, তার মানে শুড হবে, গিভিং আপ ব্যাড হ্যাবিট, শুড কই আছে খেয়াল করেন, শুড নাই, শুড আছে, বি হতে পারে ভাই, শুড আছে, সি হতে পারে, শুড নাই,
তার মানে বি আর সি হতে পারে। ফাদার অ্যাডভাইসড, এই যে ফাদার অ্যাডভাইসড অপরিবর্তিত রাখছে, বাট সি নাম্বারেই ফাদার অ্যাডভাইসড কই গেল, ফাঁকা নাই, ফাদার অ্যাডভাইস ওয়ার্ডটা নাই, তার মানে হ্যাঁ নাকাম করছে সি নাম্বারে। তো সি এর আকাম আমরা কখনোই গ্রহণ করবো না, অবশ্যই অ্যান্সার উইল বি বি নাম্বার। কারো সমস্যা হলে জানাবেন শিক্ষার্থীরা। তাহলে হি রেকমেন্ডেড ঠিক রাখছে, পরের অংশে শুড আসবে, কিন্তু শিক্ষার্থীরা পরের অংশ শুড দিছে শুধুমাত্র এই জায়গায়, এখানে পরের অংশ শুড দেয় নাই। কত মজার নিয়ম, হ্যাঁ বাদ দিয়ে দিলাম। কত দেখছেন, একটু জানলে এগুলা পড়া কোনো ব্যাপার হয় না। হি রেকমেন্ডেড দ্যাট বুলেট প্রুফ জ্যাকেট শুড বি ইউজড, সে হয়তো বা পুলিশের কোনো কর্মচারী, তাই বলছে সবসময় তোমার বুলেট প্রুফ জ্যাকেট রাখা উচিত, এই উচিত বুঝাইতে শুড আসছে। শিক্ষার্থীরা কেমন লাগলো, কোনো জায়গায় সমস্যা, কোনো নাম্বারের সমস্যা হলে জানাবেন শিক্ষার্থীরা, খুব ইম্পর্টেন্ট নিয়ম ছিল আর কি। একটু সময় দিবেন। আচ্ছা, শিক্ষার্থীরা এরপরে যে নিয়মটা আসছে, আমি মনে করি না এইটা পরে আপনার সময় নষ্ট করা উচিত। ভয়েসের তো আজকে লাস্ট ক্লাস শিক্ষার্থীরা, এই লাস্ট ক্লাসের আগের ক্লাসগুলোতে শিক্ষার্থীরা আমি খুবই যত্ন সহকারে আপনাদের পড়াইছিলাম। যদি কখনো সেন্টেন্সে আইএনজি দেখেন, যদি কখনো সেন্টেন্সে শিক্ষার্থীরা আপনারা আইএনজি দেখেন, তখন প্যাসিভ করার সময় আপনার বিইআইএনজি আসবে, বিইং আসবে। এটা আজকের পড়া শিক্ষার্থীরা, এটা প্রথম বা দ্বিতীয় ক্লাসে আমি দেখাইছি। ইন দ্যাট কেস শিক্ষার্থীরা যেটা আইএনজি আছে, প্যাসিভ করার সময় বিইআইএনজি আসবে, আর টেকিং এর ভি থেকে টিএকেএন, টেকেন। তো বিইং টেকেন কই আছে, এটা অনেক আগের পড়া, তাই আমার কাছে এটা খুবই মানে ফালতু লাগতেছে, কারণ অনেক আগে আমি এটা পড়াইছি। বিইং টেকেন আছে শুধু একটাতেই, আর কোনোটাতে আরেকটাতে আছে বিইং টেকেন। আসি, I remember being taken to the museum by sister. I remember myself being taken to the museum. শিক্ষার্থীরা একটু খেয়াল করেন, my sister, I remember my sister taking me to the museum. আমি যে মিউজিয়ামে গেছি কার দ্বারা, আমার সিস্টার দ্বারা। সো বাই মাই সিস্টার এখানে আছে, বাট ডি নাম্বারে পুরো সিস্টারই গায়েব করে দিছে। এটা নেহায়েত একটা হটকারিতা, একটা ছলনা ছাড়া কিছুই না। অবশ্যই বাই মাই সিস্টার যেটা, সেটাই উত্তর হবে। এই দেখুন উত্তর ডি নাম্বার দেওয়াই আছে, বি নাম্বার দেওয়াই আছে। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা তো আমাদের নোট। আর শিক্ষার্থীরা একই জিনিস ঘটছে এই জায়গাতেও শিক্ষার্থীরা, দ্য প্যাসিভ ফর্ম অফ আই ডোন্ট লাইক পিপল টেলিং মি হোয়াট টু ডু। মানুষ আমারে কি বলবে, মানে আমি কি করুম, এটা মানুষ আমারে কয়া দিব, এটা আমি পছন্দ করি। আই ডোন্ট লাইক পিপল টেলিং মি হোয়াট টু ডু, আমি কি করুম, এটা মানুষ আমারে কয়া দিব, অসম্ভব শিক্ষার্থীরা, আমি এটা পছন্দ করি না। এটার প্যাসিভ করুম কি, টেলিং আছে শিক্ষার্থীরা, আপনি আর কি চান, বিইআইএনজি, বিইং আর টেলিং এর ভিতরে কি, টোল্ড। এটার প্যাসিভের স্ট্রাকচার কই আছে, বিইং টোল্ড, ও অনেক জায়গায় বিইং টোল্ড নাই, আর নাই, আর টোল্ড। টেলিং আছে, বিইং টোল্ড নাই, দুইটা আছে শিক্ষার্থীরা। আই ডোন্ট লাইক বিইং টোল্ড হোয়াট টু ডু, ওই পিপুল আছে দেখে মনে হয় পিপুলটা বাদ দিছে। আই ডোন্ট লাইক পিপল বিইং টোল্ড হোয়াট টু ডু, হ্যাঁ এই কাজটাই হয়েছে শিক্ষার্থীরা। আপনাদের তোমরা একটু আগেই বললাম না যে পিপুল থাকলে বাদ যায়, একটু আগে কিন্তু পড়ছি শিক্ষার্থীরা। এখন যদি ভুলা জান এটা কার দোষ, করেন একটু আগেই পড়ছি, পিপুল থাকলে তার মোস্টলি বাদ দিতে হয়। তো আই ডোন্ট লাইক বিইং টোল্ড হোয়াট টু ডু, আই ডোন্ট লাইক পিপল বিইং টোল্ড হোয়াট টু ডু। তো এখানে পিপুলের তো কোনো অস্তিত্ব থাকার কথা না। আই ডোন্ট লাইক বিইং টোল্ড হোয়াট টু ডু, এ নাম্বার উত্তর হয়েছে। জানায়েন এটা বুঝছেন কিনা শিক্ষার্থীরা। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আর দুইটা আছে, তাইলে আমাদের শেষ আশা করি। দেখি এইটার একটু, এখানে একটু নিয়ম পড়ব। সম্মানিত শিক্ষার্থীরা খেয়াল করেন, মানুষে বলে, এমন একটা কথা আছে না, পিপলসে, কিন্তু পিপলসে মানুষে বলে কি বলে, নির্ঘাত এটা ইট। এখন ইট তো দিলেও হয় না দিলেও হয়, তো মানুষ সে পিপল, মানুষ এটা বলে, পিপল সেইড। তো ইট ইজ সেইড বাই পিপল, পিপল কি লেখা লাগবে, লেখা লাগে না। তাই দেখেছি যে পিপল সে এর প্যাসিভ কিন্তু ইট ইজ সেইড, পরে পিপল আসে না, এটাকে বলা হয় হি ইজ সে। আচ্ছা ইট ইজ সেইড মানে কি, ইট ইজ সেইড মানে হচ্ছে মানুষে বলে, ইট ইজ সেইড মানে তাহলে কি হলো, মানুষে বলে, বা এটা বলা হয়, এটা বলা হয় মানে কি মানুষে বলে। হি ইজ সেইড মানে তাকে মানুষে বলে। অনেকে আছে না যে দোস্ত আমার বাসার পাশে কিন্তু একজন নতুন লোক আসছে, তাকে মানুষে বলে পাগল। তো তাকে মানুষে বলে, ওই ইংরেজি হচ্ছে হি ইজ সেইড।
যদি আমি লিখতাম হি সেইড, তখন উত্তর হইল সে বলে। হি সেইড মানে সে বলে। হি সেইড এর মানে হচ্ছে তাকে মানুষে বলে। প্যাসিভ মানে তো উল্টা, বিপরীতটা। হি সে বলে, আর হি সেইড তাকে বলা হয়। তাকে বলা হয় মানে কি, তাকে কে বলে? মানুষে বলে। তাকে মানুষে বলে, এই জিনিসটাই হচ্ছে মেইন বিষয়টা, খেয়াল রাখতে হবে। হি সেইড তাকে মানুষে বলে। ইট ইজ সেইড এটাকে বলা হয় মানে মানুষ এটাকে বলে। কুয়াকাটা ইজ সেইড টু বি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেসেস ইন বাংলাদেশ। কুয়াকাটাকে বলা হয় বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত সৌন্দর্যতম জায়গা। তো কুয়াকাটাকে বলা হয়, বলেটা কে বলে? আপনি আমি, আমরাই তো বলি। আর আমরা মানে কি, মানুষেরা বলে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ইট ইজ সেইড মানে ইহাকে বলা হয়। ইহাকে বলা হয় মানে ইহাকে কে বলবে? ইহাকে মানুষের বলবে। হি ইজ সেইড সে বলে মানে কি, তাকে বলা হয়। তাকে কে বলে? মানে মানুষে তাকে বলে। যেমন ধরেন কক্সবাজার ইজ সেইড টু বি আ বিউটিফুল টুরিস্ট স্পট। মানুষে কক্সবাজারকে একটা বিউটিফুল টুরিস্ট স্পট বলে, এটা বুঝতে হবে। শিক্ষার্থীরা, এটাই ছিল নিয়ম। এবার আমরা নিয়মে চলে যাচ্ছি এইখানে। হি ইজ সেইড টু বি ভেরি রিচ। তাহলে হি ইজ সেইড টু বি ভেরি রিচ, তাকে মানুষেরা তাকে খুবই ধনী লোক হিসেবে চিনে বা ধনী লোক বলে মানুষেরা। তাহলে পিপল, তাহলে শিক্ষার্থীরা পিপল আসলো। তাইলে এখন তো আর ইজ থাকবে না, প্যাসিভ না, এখন অ্যাক্টিভ। এই যে অ্যাক্টিভ হবে, ইজ উঠে গিয়ে তাহলে পিপলের পর সেইডের প্রেজেন্ট কি? সে। পিপল সে, পিপল সে হি ইজ ভেরি রিচ। পিপল সে ইট ইজ ভেরি রিচ। এইখানে হি আছে কিন্তু ডি নাম্বারে হি উঠে দিছে। হি উঠে দিলে কি আর হইল? হি তো আসল, হি এর পরিবর্তে ইট লেখছে, মানে একদম পাগল হয়ে গেছে। পিপল সে হি ইজ ভেরি রিচ, তার মানে বি নাম্বার উত্তর। না বুঝলে শিক্ষার্থীরা জিজ্ঞেস করবে। শিক্ষার্থীরা, মেক ইট প্যাসিভ। দে সেইড হি ইজ এ গুড ক্যান্ডিডেট। দে সেইড হি ইজ, দে মানে কি? পিপলরা, পিপলরা, তাই না? দে সেই মানে মানুষেরা বলে হি ইজ এ গুড ক্যান্ডিডেট। তো হি ইজ এ গুড ক্যান্ডিডেট এটা কাদের দ্বারা বলা হয়? মানুষের দ্বারা বলা হয়। তো মানুষের দ্বারা, পিপল দ্বারা বা দে, এই জিনিসটা কিন্তু আর আমরা লিখতেছি না। তাহলে তাকে বলা হয় হি ইজ সেইড, এইভাবে লিখতে হবে। তাকে বলা হয় তার মানে হি, আর ইজ লেখা যাবে না, সেইড আছে তো তার মানে পাস্টে। তাহলে ওয়াজ, আর সেইডের ভিতরেও কিন্তু সেইড, হি ওয়াজ সেইড, এইভাবে লিখতে হবে। হি ওয়াজ সেইড। তারপরে যা আছে প্যাসিভের ক্ষেত্রে, হি ওয়াজ সেইড, এই যে এরকম হুবাহ এটা বসবে, টু বি এ গুড ক্যান্ডিডেট। শেষ দেখেন, হি ওয়াজ সেইড, এটুকু বাইরে করেন না। হি ওয়াজ সেইড, হি ওয়াজ বিলিভড, এছাড়া আর কোথাও নাই। হি ওয়াজ সেইড এটা ছাড়া কিন্তু আর কোথায় হি ওয়াজ সেইড নাই, তার মানে এটা থেকে আপনার উত্তর শেষ। হি ওয়াজ সেইড টু বি এ গুড ক্যান্ডিডেট। শিক্ষার্থীরা, এই পর্যন্ত কিরকম লাগলো জানাবেন, কারণ আমরা প্যাসিভ ভয়েস এখন শেষ করে দিচ্ছি। এখানে যেগুলো আছে এগুলার দায়ভার থেকে আমি নিজেকে মুক্ত করে নিলাম। আমি এতটুকু বলে শেষ করছি, এগুলা খুবই 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 ভিভিআই প্লাস আইএমপি, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইএমপি ইম্পর্টেন্ট, ভিআইপি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, ভেরি ইম্পর্টেন্ট ভিআইটি, ভেরি ইম্পর্টেন্ট থিংস, ভিআইকিউ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যা আছে সবই বলবো, কিন্তু এগুলো আমার দ্বারা পড়ানো সম্ভব না। দায়ভার এর জন্য নিচ্ছি না শিক্ষার্থীরা, কারণ এর দায়ভার আসলে কারো পক্ষে এটা সম্ভব না। ইভেন আপনার বইও যে লিখেছে আমার থেকে হাজার হাজার গুণ দক্ষ যে লোক জাহাঙ্গীর সাহেব, জাহাঙ্গীর স্যার বা জাহাঙ্গীর ভাই, আমরা যাই বলি না কেন, সের দায়ভার নেয় নেই। কতগুলো ব্যতিক্রম ভয়েস আছে যেগুলো সাধারণত নিয়মে পড়ে না, আসলে এগুলো নিয়মে পড়ে না, তাই মুখস্থ করতে হবে এবং ইভেন আপনাকে ওগুলো মুখস্থ করতে হবে। এইখানে যেগুলো আছে সবগুলাই দেখেন গুরুত্বপূর্ণ, একটা বাদ না গুরুত্বের দিক দিয়ে। এই সব ভয়েসগুলো আপনাকে মুখস্থ করতে হবে। এগুলো মোটামুটি এক নজরে একটু দেখবেন, হালকা না দেখলেও সমস্যা নেই, এগুলো থেকে আসে না, দেখার দরকার নাই, আমি বলে দিলাম এটা দেখার দরকার নেই। তারপর ইয়োর টার্ন শুরু হয়ে গেল, মানে চ্যাপ্টার হ্যাজ বিন ক্লোজড। ঠিক আছে শিক্ষার্থীরা, কি কি আছে দেখি। হি ডাইড অফ ফিভার, উত্তর কি? হি ওয়াজ কজ টু ডাই অফ ফিভার, এটা কোনো প্যাসিভ হলো, মুখস্থ করতে হবে। হি ওয়ার্কড ফর অ্যান আওয়ার, ঘন্টার পর ঘন্টা সে কাজ করছে, 1 ঘন্টা কাজ করছে। অ্যান আওয়ার ওয়াজ স্পেন্ট, এই যে এক্সট্রা স্পেন্ট আছে, বাই হিম ইন ওয়ার্কিং, এটা কোনো নিয়মেই পড়ে না, এটা আপনাকে মুখস্থ করতে হবে। এরকম দেখি, আই এম সরি টু ডিস্টার্ব ইউ, কি লিখছে? আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ, আই এম সরি টু ডিস্টার্ব ইউ। এটার প্যাসিভ তো কোনো ফর্মেই পড়ে নাই, বি ভার্ব তো বসেই নাই, ভার্বের ভিতরি তো করেই নাই, দেখছেন? এটা তো প্যাসিভের ফর্মেই পড়ে না। আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ, আই এম সরি টু ডিস্টার্ব ইউ, আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ। হ্যাভ দিয়ে প্যাসিভ হয়েছে, এটা বাপের জন্য আমি দেখি নাই ভাই, মানে যখন এটা প্রথম দেখছি, এর আগে দেখছিলাম না এটা। লেট আস গো, ইউ অ্যান্ড আই, লেট আস গো, চলো যাই, তুমি এবং আমি চলো যাই, এরকম। লেট ইউ অ্যান্ড আই বি গন, কি সদুর বদুর প্যাসিভ, এগুলো আপনাদের করতে হবে।
যে চাকরি প্রার্থী তার সবারই এটা মুখস্থ করতে হবে, কিছু করার নাই। তো শিক্ষার্থীরা, আমাদের ক্লাস এই পর্যন্তই। প্যাসিভ ভয়েস এখানে ডেড অ্যান্ড বারিড, মানে মরেও গেছে, কবরও দিয়ে দিছি প্যাসিভ ভয়েসকে। সো সম্পূর্ণ প্যাসিভ ভয়েসে করানোর চেষ্টা করলাম। তারপরে যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে কোশ্চেন করে জানাবেন, আর ক্লাসগুলো কিরকম লাগলো অবশ্যই সেগুলো জানাবেন। কেমন? ভালো থাকবেন শিক্ষার্থীরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও ওয়েট, আমাদের জিকে কোর্সের বেশি তো বলা হয় না, জিকে কোর্সে এখনো যারা ভর্তি হন নাই ভর্তি হয়ে যান ইনশাল্লাহ, অবশ্যই প্রিমিয়াম একটা ফিল পাবেন কোর্সে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।